একটা ছোট্ট মেয়ে যার গোটা পৃথিবী শুধুই তার বাবা, একজন সরল মানসিক প্রতিবন্ধী বাবা, যার জীবন জুড়ে একমাত্র স্বপ্ন তার ছোট্ট মেয়ের মুখে হাসি ফোটানো। কিন্তু এই নিষ্ঠুর পৃথিবী, যেখানে সত্যকে চাপা দিয়ে বিচার চলে, যেখানে ভালোবাসাকে বোঝার মতো মন খুব কম মানুষের থাকে, সে পৃথিবীতে এক নির্মূল ভুল বোঝাবুঝি বাবাকে ছিনিয়ে নেয় তার ছোট্ট মেয়ের বুক থেকে। কিছু গল্প আছে যা শেষ হবার পরও শেষ হয় না, বুকের ভেতর এক চাপা কান্না হয়ে থেকে যায়। মিরাকেল ইন সেল নাম্বার 7 ঠিক এমনই এক মুভি যা আপনার হৃদয় ছুঁয়ে যেতে বাধ্য। একটা ছোট্ট মেয়ে আর তার পৃথিবী সম বাবা, আর এক নিষ্ঠুর পৃথিবীর নির্মমতা। এই গল্প আমাদের শেখায় অন্যায়, অবিচার আর নিষ্ঠুরতার মাঝেও হার না মেনে কিভাবে সত্যের পথে অটল থাকা যায়। এই মুভিটি দেখার পর আপনার চোখে জল আসবে, বুকের ভেতর পাহাড় সমান কষ্ট জমান পারবে। তো চলুন দেখে আসি কি ঘটেছিল সেল নাম্বার 7-এ। মুভির শুরুতে আমরা এঞ্জেল নামের একটি মেয়েকে দেখতে পাই। সে একজন ইন্সপেক্টরের কাছে বহু পুরনো একটি ফাইল সংগ্রহ করে। সেই ফাইলটাতে ছিল এক চাপা পড়ে যাওয়া আর্তনাদ, এক ন্যায়ের অসমাপ্ত যুদ্ধ। এঞ্জেল এরপর একজন জ্যোতিষী এবং চার্চের ফাদারের কাছে যায় কিছু ইনফরমেশন কালেক্ট করার জন্য। এরপর সিন কাট করে আমাদের একটা কোর্টের দৃশ্য দেখানো হয়। সেখানে একটি মামলার ট্রায়াল চলছিল। এঞ্জেল নামে সে মেয়েটি একজন মৃত্যুদণ্ডপ্রাপ্ত খুনের আসামির পক্ষ হয়ে লড়ছিল। প্রতিপক্ষের উকিল তাচ্ছিল্য করে বলে, এই কেসের রায় তো বহু আগে হয়ে গিয়েছে, এই লোকটাই মেয়েটিকে খুন করেছে, আমার আর এইখানে বেশি কিছু বলার নেই। কিন্তু এঞ্জেল বলে, যে রায় হয়েছিল তা সত্য ছিল না। প্রতিপক্ষের উকিল বলে, তুমি কিভাবে জানলে যে লোকটা খুন করেনি? এঞ্জেল তখন তার ভেতরের বেদনামাখা কণ্ঠে বলে, কারণ আমি তার জীবনটাকে হৃদয় দিয়ে অনুভব করেছি, আমি তাকে সবচেয়ে ভালো করে জানি। এই পুরো ঘটনা আমার থেকে ভালো আর কেউ জানে না। এরপর আমরা এঞ্জেলের মুখে পুরো ঘটনাটা শুনতে পাই, আর এখান থেকে শুরু হয় এক অসহায় বাবা আর তার ছোট্ট মেয়ের গল্প। একজন মানসিক প্রতিবন্ধী বাবা ইয়ং আর তার ছোট্ট মেয়ে যার নাম ছিল ইয়নসন। তাদের জীবন ছিল দারিদ্র্যে মোড়া কিন্তু ভালোবাসায় ভরপুর। বাবা ইয়ং একটি মার্কেটের পার্কিং লটে খুব সামান্য বেতনে চাকরি করত, কিন্তু তাদের মধ্যে সুখের কোনো অভাব ছিল না। এই পৃথিবীতে বাবা মেয়ের আপন বলতে আর কেউই ছিল না। ইনসুনের সেলর মুন ব্র্যান্ডের একটি ব্যাগ খুব পছন্দের ছিল, তাই তার বাবা প্রতিদিন একটু একটু করে টাকা জমাতো তার মেয়েকে প্রিয় ব্যাগটি কিনে দেওয়ার জন্য। বাবা মেয়ে প্রত্যেক দিন ওই দোকানের বাইরে দাঁড়িয়ে থাকতো আর খেয়াল রাখতো শেষ ব্যাগটি বিক্রি হয়ে যায় কিনা। কিন্তু এই নিষ্ঠুর পৃথিবী, এখানে দারিদ্র্যের স্বপ্ন খুব সহজেই ভেঙে যায়। একদিন সত্যি সত্যি সে ব্যাগটি বিক্রি হয়ে যায়। শহরের পুলিশ কমিশনার তার মেয়ের জন্য ব্যাগটি কিনে নেয়, আর এটা দেখে বাবা মেয়ে দুজনেই দোকানের মধ্যে ঢুকে পড়ে। বাবা ইয়ং পুলিশ কমিশনারকে খুব রিকোয়েস্ট করতে থাকে ব্যাগটি না কেনার জন্য, কিন্তু আমি তো আপনাদের আগেই বলেছিলাম ইয়ং ছিল কিছুটা মানসিক প্রতিবন্ধী, তাই তার বলার অ্যাপ্রোচটা খুব একটা ভালো ছিল না। তাই কমিশনার তাকে মেরে ওখান থেকে বের করে দেয়। এর কিছুদিন পরে কমিশনারের মেয়ে ইয়ংকে একটি পার্কিং লটে দেখতে পায়। সে তার কাছে গিয়ে জিজ্ঞেস করে, আঙ্কেল আপনি কি সেই ব্যাগটি খুঁজে পেয়েছেন? সেম আরো একটি ব্যাগ এই শহরের অন্য একটি দোকানে রয়েছে, আপনি আমার সাথে চলুন, আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি। সহজ সরল ইয়ং খুশি মনে মেয়েটির পিছিয়ে চলতে লাগলো, কিন্তু যাওয়ার পথে হঠাৎ কমিশনারের মেয়ে অ্যাক্সিডেন্টালি মারা যায়। মেয়েটির পাশে আমরা একটি ইট উপর থাকতে দেখি, আর ওই সময় সেই পথ দিয়ে একজন মহিলা হেঁটে যাচ্ছিল। মহিলাটা দেখতে পাই ইয়ং বাচ্চা মেয়েটির মুখে ফু দিচ্ছে, যেটা দেখতে দূর থেকে অনেকটা খারাপ কিছু মিন করে। মহিলাটি তাই ভুল বুঝে সে পুলিশকে ফোন দেয়, আর ইয়ংকে গ্রেফতার করা হয় শিশু নির্যাতন এবং খুনের অপরাধে। কিন্তু থানায় নেওয়ার পরও ইয়ং বেচারা বুঝতেই পারছিল না যে তাকে আসলে কেন ধরে আনা হয়েছে। সে বারবার বাড়ি যেতে চায়, কারণ তার মেয়ে বাড়িতে একা তার জন্য অপেক্ষা করছে। আর ওর এসব কাণ্ড দেখে পুলিশ তাকে আরো বেশি মারে। অন্যদিকে কমিশনারের মেয়ে খুন হয়েছে, তাই থানার বাহিরে অনেক মিডিয়া কর্মী জমা হয়ে যায়, আর এই সকল কিছু দেখে ইয়ং অনেক ঘাবড়ে যায়। দৃশ্য পরিবর্তন হয়, আর আমরা দেখতে পাই ইউনসুন এখনো তার বাবার জন্য অপেক্ষা করে বসে রয়েছে। তার বাবা বাড়ি না ফেরার পরদিন সে একা একা স্কুলে যায়। সে যখন স্কুলে যাচ্ছিল তখন সে দেখতে পায় ওই ক্রাইম স্পটে তার বাবাকে নিয়ে আসা হয়েছে। ভিড়ের মধ্যে থেকে ইউনসুন তার বাবাকে দেখছিল। ইয়ং পুলিশদের দেখাচ্ছিল সেদিন আসলে কি হয়েছিল, কিন্তু আমরা তো জানি ইয়ং ছিল মানসিক প্রতিবন্ধী, তাই তার দেখানোর ভঙ্গিটা কিছুটা দৃষ্টিকটু ছিল। আর পুলিশের অতিরিক্ত জেরায় ভয় পেয়ে সে কিছুটা ভুল করে বসে, যার ফলে সাধারণ মানুষ থেকে শুরু করে সাংবাদিক সবাই ইয়ংকে ভুল বোঝে। তারা সবাই শিওর হয়ে যায় যে সেই আসলে খুনটা করেছে। এরপরে ইয়ংকে তার মেয়ে ইয়সুনের সামনে থেকে আবারও থানায় নিয়ে যাওয়া হয়, আর প্রাথমিকভাবে তার দোষ প্রমাণিত হওয়ায় তাকে জেলে পাঠানো হয়। কিন্তু ইয়ং বেচারা এখনো বুঝতে পারছে না যে তার সাথে আসলে কি হচ্ছে। সে জেলের মধ্যে একটি টেলিফোন দেখে তার মেয়েকে কল করতে চায়, কিন্তু যেহেতু তার উপর খুব খারাপ একটা অ্যালিগেশন চাপানো হয়েছে, তাই পুলিশ সুপারও তাকে খুব ঘৃণা করত। সে কল করতে না দিয়ে উল্টো তাকে মারতে শুরু করে। এরপরে তাকে একটি সেলের মধ্যে পাঠিয়ে দেওয়া হয়, যার নাম ছিল সেল নাম্বার 7, যেটা কিনা এই মুভির মূল নাম।
সেল নাম্বার 7 আগে থেকে আরো 5 জন কয়েদি ছিল। তারা যখন জানতে পারে ইয়ং ছোট্ট একটি মেয়ের সাথে খারাপ কাজ করার জন্য এখানে এসেছে, তখন তারাও তাকে খুব মারে। অন্যদিকে ছোট্ট ইয়নসুন বাবার অপেক্ষায় না থেকে সে বাবার জন্য একটা চিঠি লিখে দরজা রেখে একটা শিশু আশ্রয় কেন্দ্রে চলে যায়, কারণ সে নিজেও জানে না যে তার বাবা আসলে ঠিক কবে ফিরবে। অন্যদিকে মুভির মধ্যে জেলের এক করুণ বাস্তবতাকে খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়, যেগুলো দেখতে কিছুটা ফানি মনে হলেও আসলে এটাই বাস্তবতা। এখানে জেলের কয়েদিদের প্রয়োজনীয় জিনিস বাইরে থেকে আনার কিছু অভিনব পদ্ধতি আমরা দেখি। তারা ফুটবলের মধ্যে করে বাইরে থেকে অনেক জিনিস আদান প্রদান করত গার্ডদের চোখ ফাঁকি দিয়ে। তারা ফুটবলের ভেতরে লিচে রেখে সেটা দেয়ালের বাইরে উপরে ছুঁড়ে মারত, আর ওপাশ থেকে সেই হিসেবে ব্যবহারের জিনিসগুলো জেলের ভেতর পাঠানো হতো, আর তা এরপর জেলের কয়েদিদের কাছে বিক্রি করা হতো। এরপর আমরা দেখি জেলের মধ্যে 2 গ্যাং মারামারিতে জড়িয়ে পড়ে, আর ওই সময় ইয়ং নিজের জীবন বাজি রেখে তার সেলেরই একজন বসকে বাঁচিয়ে নিজেই আহত হয়ে যায়, আর এর ফলে তার প্রতি কয়েদিদের দৃষ্টিভঙ্গি পাল্টে যেতে থাকে। তাদের সেলের বস তার উপর খুব খুশি হয়। সুস্থ হবার পর বস ইয়ংকে বলে, আমি তোমার জন্য কি করতে পারি? এর উত্তরে ইয়ং বলে, আমি শুধু আমার মেয়ে ইউনসুনের সাথে দেখা করতে চাই। তখন ওই সেলের বস একটা গানের দলের সাথে ইউনসুনকে জেলের ভেতর নিয়ে আসে। যদিও জেলের অন্যান্য কয়েদিরা এই বিষয়টিকে মোটেই ভালো চোখে দেখেনি, কিন্তু ইয়নসুনের মায়াবী আচরণ আর বাবা মেয়ের অকৃত্রিম ভালোবাসা দেখে তাদের মন গলে যায়। কিন্তু তারা টাইমলি ইয়নসুনকে ফিরিয়ে দিতে পারে না, তাই গানের দলটি ইয়নসুনকে ছাড়াই ফিরে যায়। তাই ইয়নসুন আবারও ফিরে আসে সেল নাম্বার 7। কিন্তু অন্যান্য কয়েদিরা শাস্তির অনেক ভয় পাচ্ছিল, তাদের এর জন্য হয়তো অনেক বড় সাজা হতে পারে। তবে চাঁদের টুকরো মেয়ে ইয়নসুন সবার মন কেড়ে নেয়। ইয়নসুন সবার সাথে ওই সেল নাম্বার 7 থেকে যায়। পরদিন গার্ডরা যখন চেকিং করতে আসে, তখন ইয়নসুনকে লুকোনোর বিষয়টা ছিল খুবই হাস্যকর। আজ ইয়নসুনকে আবারও বের করার চেষ্টা করা হয়, কিন্তু আজ ভুল গানের দল এসেছে। মানে গতকালকে যারা এসেছিল তারা আজকে আসেনি, তাই এবারের চেষ্টাটাও ব্যর্থ হয়ে যায়। অন্যদিকে জেল প্রধান গতকালকের ছবিগুলো খুব ভালোভাবে দেখছিল। তখন সে লক্ষ্য করে যে গতকালকে শুরুতে একটি ছোট্ট মেয়ে ছিল, কিন্তু অনুষ্ঠানের শেষে সেই মেয়েটিকে আর খুঁজে পাওয়া যায়নি। তাই জেল প্রধানের সন্দেহ হয়। সে ওই বাচ্চা মেয়েটিকে পুরো জেলে খুঁজতে থাকে। কিছুক্ষণ খোঁজাখুঁজির পর তারা ইয়নসুনকে পেয়েও যায়। এরপর তাকে একটা শিশু আশ্রয়কেন্দ্রে পাঠিয়ে দেওয়া হয়, আর ইয়নকে অনেক শাস্তি দেওয়া হয়, তাকে অনেক মারা হয়। এরপরে তাকে একটা স্পেশাল সেলের মধ্যে আটকে রাখা হয়। এই কিছুদিন পরে জেলের মধ্যে এক কয়েদির কারণে আগুন লেগে যায়। তখন জেল প্রধান সেই কয়েদিকে বাঁচানোর অনেক চেষ্টা করে। সে যখন বাঁচাতে যায় তখন জেল প্রধান নিজে আটকে পড়ে যায়, আর তখন ইয়ং নিজের জীবন বাজি রেখে জেল প্রধানকে বাঁচায়। তাকে যখন হসপিটালে ভর্তি করা হয় তখন সে ডাক্তারের কাছে বারবার রিকোয়েস্ট করে, প্লিজ ডক্টর, আপনি অফিসারকে বাঁচান। যখন জেল প্রধানের জ্ঞান ফিরে আসে তখন সে সবকিছু জানতে পারে, আর এই প্রথম তার মনে সন্দেহ হয় যে আসলেই ইয়ং অপরাধী কিনা। তখন ডাক্তারও একই কথা বলেন যে আমার তো মনে হয় না এই ভালো মানুষটি কোনো অপরাধ করতে পারে, তার নিজের বয়সী মেয়ের সাথে খারাপ কাজ করা তো ইম্পসিবল। সব মিলিয়ে জেল প্রধান ব্যক্তিগতভাবে ইয়ং এর কেসটি ইনভেস্টিগেট করতে শুরু করে। অন্যদিকে ইয়নসুনের স্কুলের শিক্ষিকা মিস লি যখন জানতে চায় সে কেন নিয়মিত স্কুলে আসে না, তখন ইয়নসুন মিস লিকে নিয়ে সে জেলখানায় চলে যায় আর তার বাবার সাথে দেখা করে। প্রথম দেখায় মিস লি বুঝে যায় ইয়নসুনের বাবা কোনো অপরাধী না, বরং সে একজন মানসিক প্রতিবন্ধী। মিস লি ভেবে উঠতে পারে না যে ব্যক্তি তার মেয়েকে এতটা ভালোবাসে সে একই ব্যক্তি কিভাবে তার মেয়ের বয়সী একটা মেয়ের সাথে খারাপ কাজ করতে পারে। এটা তার কোনোভাবে বিশ্বাস হয় না। আর জেল প্রধানও তখন সেখানে ছিল, আর সে সকল বিষয় নিজ চোখে দেখে তার সন্দেহ বাস্তবে পরিণত হয় যে এই ব্যক্তি কোনোভাবে অপরাধী হতে পারে না। অন্যদিকে বাবাহীন ছোট্ট ইয়নসুন বাবার অভাবে 3 দিন অসুস্থ হয়ে পড়ছিল, তাই তাকে হসপিটালে ভর্তি করা হয়। তখন জেল প্রধান আসে তার সাথে দেখা করার জন্য। এরপর বাচ্চা মেয়েটি জেল প্রধানকে যা বলে সে কথাগুলো শুনে বুকটা একদম ফেটে যাচ্ছিল কষ্টে। বাচ্চা মেয়েটি বলতে থাকে, প্লিজ আঙ্কেল, আমাকেও একটু গ্রেফতার করুন, তাহলে অন্তত আমি আমার বাবার সাথে থাকতে পারবো। আমার বাবা ছাড়া এই পৃথিবীতে আর কেউ নেই। আমাকে যদি আপনি ধরে নিয়ে যান তাহলে তো আমি আমার বাবার সাথে অন্তত ঘুমোতে পারবো। বিশ্বাস করুন, বাচ্চা মেয়েটির এই সাবলীল অভিনয় আপনাদের মন একদম কেড়ে নেবে। অজান্তেই চোখে পানি চলে আসবে। যাই হোক, জেল প্রধানের চোখেও পানি চলে আসে। সে সবকিছুই বুঝে যায়, আর বাচ্চা মেয়েটির কথাগুলো একদম তার মন ছুঁয়ে যায়। জেল প্রধান সেখান থেকে জেলে ফিরে যায়, আর এরপর থেকে ব্যবস্থা করে দেয় যাতে বাবা মেয়ে প্রতিদিন দেখা করতে পারে। এভাবেই কিছুদিন কেটে যায়। একদিন ইয়ং জেল প্রধানের অফিসে কাজ করছিল। তখন জেল প্রধান চলে আসে, আর সে ইয়ংকে জিজ্ঞেস করে, তুমি কেন পুলিশ কমিশনার মেয়েকে খুন করতে গেলে? তখন ইয়ং কি বলে সেটা আমাদের দেখানো হয় না, কিন্তু জেল প্রধানের মুখ
দেখে আমরা বুঝতে পারি সে এমন একটা উত্তর দিয়েছে যেটা শোনার জন্য জেল প্রধান মোটেই প্রস্তুত ছিল না। তখন জেল প্রধান আরো গভীরভাবে এই কেসটি ইনভেস্টিগেট করতে থাকে, আর সে জানতে পারে ইয়ং যে জবানবন্দিটি দিয়েছিল সেটা ছিল পুলিশের মিথ্যা সাজানো, কারণ ইয়ং তো ছিল মানসিক প্রতিবন্ধী। তার পক্ষে এত সূক্ষ্মভাবে এত বড় জবানবন্দি দেওয়া কোনোভাবেই সম্ভব না। সে বুঝতে পারে তাকে ফাঁসানো হয়েছে। জেল প্রধান অসহায় বাবা মেয়ের প্রতি ভালোবাসা অনুভব করে। সে নিজেই ইয়নসুনকে নিয়ে যেত প্রতিদিন বাবা ইয়ং এর সাথে দেখা করাতে। অন্যদিকে জেলের অন্যান্য কয়েদিদের সাথে ইয়নসুনের এক অদ্ভুত মায়ের বন্ধন সৃষ্টি হয়। ইনসুন ছিল ওই সেলের সবার চোখের মনি, তাদের ভালো থাকা একমাত্র চাবিকাঠি। বাচ্চা মেয়েটি সেখানে সবাইকে পড়াতো, যে কিনা লিখতে পারে না তাকে লেখা শেখাতো। একদিন ইয়নসুন লুকিয়ে জেলের মধ্যে একটি মোবাইল নিয়ে আসে, আর সেখানকার এক কয়েদিকে তার সদ্য ভূমিষ্ঠ হওয়া শিশুর সাথে কথা বলিয়ে দেয়। বাবা তার সদ্য ভূমিষ্ঠ হওয়া শিশুর শব্দ শুনে আবেগে আপ্লুত হয়ে পড়ে। কিছু কতটা আনন্দের একটা মুহূর্ত সেটা আপনারা ওর মুভিটি না দেখলে বুঝতে পারবেন না। ইলসুন এবং ইয়ং ওই জেলের মধ্যে সবচেয়ে প্রিয় ব্যক্তি হয়ে উঠেছিল। তাদের ভালোবাসে না এমন একটা ব্যক্তিও ওই জেলে ছিল না। ইয়ং এর সাথে কয়েদিরা জানার চেষ্টা করছিল যে আসলে ওদিন কি ঘটেছিল, যাতে তারা বিষয়টি বুঝতে পারে। ওদিন আসলে প্রচন্ড ঠান্ডা ছিল, -18°C, যার ফলে রাস্তায় জমে থাকা সব পানি বরফে পরিণত হয়, আর যা ছিল খুবই পিচ্ছিল। ইয়ং যখন কমিশনারের মেয়ের পিছে পিছে যাচ্ছিল তখন সে প্রথমে স্লিপ খেয়ে পড়ে যায়, তাই সেই কমিশনারের মেয়ের থেকে কিছুটা পিছিয়ে যায়। আর সে দূর থেকে টের পায় যে কমিশনারের মেয়েও সামনে গিয়ে পড়ে গিয়েছে, কিন্তু সে পড়ার শব্দের সাথে সাথে আরো একটি শব্দ শুনতে পায়। সেই শব্দটি ছিল কমিশনারের মেয়ে যখন পড়ে যায় তখন উপর থেকে একটা ইটের টুকরো এসে তার মাথার উপরে পড়ে, আর এই পুরো ঘটনাটি ছিল একটি দুর্ঘটনা মাত্র। তখন সেলের বস ইয়ংকে জিজ্ঞেস করে, তাহলে তুমি বাচ্চা মেয়েটির জামা কাপড় খুলতে গিয়েছিলে কেন? তখন ইয়ং বলে, আমি যেখানে কাজ করি সেখানে যখন আমাকে সেফটি ইনস্ট্রাকশন শেখানো হচ্ছিল তখন আমাকে শেখানো হয়েছে কোনো ব্যক্তি যদি অজ্ঞান হয়ে যায় তখন তার জামা কাপড় খুলে ঢিলঢালা করে দিতে, যার ফলে তার রক্ত সঞ্চালন ভালো হয়। আর আমি এটাই করছিলাম, আমি বাচ্চা মেয়েটিকে বাঁচানোর চেষ্টা করছিলাম। এরপর দৃশ্য চলে আসে বর্তমানে, অর্থাৎ যেখান থেকে কেসের শুনানি চলছিল। তখন এই কেসের পক্ষে থাকা মেয়েগুলি সেই সময়ের সেল নাম্বার 7 থাকা সকল কয়েদিকে কোর্টে হাজির করে এবং তাদের জবানবন্দি নিতে চায়। তখন অপরপক্ষের উকিল বিচারককে প্রশ্ন করে যে এরা সবাই হচ্ছে অপরাধী, এদের জবানবন্দি কতটা গ্রহণযোগ্য হবে? তখন ওই সেলের যে বস ছিল সে ওই উকিলকে উদ্দেশ্য করে বলতে থাকে, আইনের কোথায় লেখা আছে যারা একবার জেল খাটে তারা সত্যি কথা বলতে ভুলে যায়? কথাটা অনেক সিম্পল হলেও এর গুরুত্ব অনেক গভীর। আমাদের সমাজে অনেক অপরাধী সারা জীবন জেল খেটে এসেও সমাজে অপরাধী হিসেবেই ঘৃণিত হয়ে সারা জীবন কাটিয়ে দেয়। আমাদের আসলে অপরাধকে ঘৃণা করা উচিত, অপরাধীকে নয়। অন্তত যে ব্যক্তি সাজা কেটে এসেছে তার বেলায় আমাদের এমনটি করা উচিত না। এরপর জেল প্রধানকে কোর্টে আনা হয়। জেল প্রধান বলতে শুরু করে, আমি যখন পুরো কেসটি আবার রিইনভেস্টিগেট করে ওই পুলিশ কমিশনারের কাছে যাই তখন পুলিশ কমিশনার আমার পুরো ইনভেস্টিগেশনকে বাতিল করে দেয়। আমি তখন তার চোখে মুখে এক প্রবল ঘৃণা এবং প্রতিশোধের আগুন দেখছিলাম, আর যার বলি হয়েছে ইয়ং নিরীহ ব্যক্তিটি। জেলখানায় থাকা সকল কয়েদি ইয়ং এর পক্ষ হয়ে তার মুক্তির জন্য ফাঁকা খাতায় সাইন করেছিল, আর সেই কাগজগুলো যখন জেল প্রধান ইয়ং এর উকিলকে দেয় তখন সে বলে এসব কোনো কাজে আসবে না। আর যেদিন ফাইনাল বিচারের দিন ছিল সেদিন পুলিশ কমিশনার ইয়ংকে অবৈধভাবে এক রুমে নিয়ে প্রচন্ড মারে, আর কমিশনার তাকে বলে যদি তুমি স্বীকার না করো যে তুমি এই অপরাধ করেছো তাহলে তোমার ছোট্ট মেয়ে ইয়নসুনকে আমরা মেরে ফেলবো। তাই বোকা বাবাটি মেয়েকে বাঁচানোর জন্য কোর্টের কাছে গিয়ে নিজের দোষ স্বীকার করে নেয়, আর যার ফলে আদালত তাকে মৃত্যুদণ্ড দেয়। এত কিছু দেখেও ইয়ংয়ের উকিল চুপ করে বসে থাকে, আর তখন আমরা বুঝতে পারি যে এই লোকটা আসলে কমিশনারের লোক ছিল। অসহায় লোকটির উপর এমন অবিচার দেখে জেল প্রধান সহ সকলের ক্রোধে এবং কষ্টে ফেটে পড়ে, কিন্তু তাদের কারোই কিছু করার ছিল না, কারণ ইয়ং নিজে স্বীকার করেছে যে সে এই অপরাধ করেছে। কিন্তু বোকা লোকটি তো তার একমাত্র মেয়েকে বাঁচানোর জন্য নিজের জীবনকে বলিদান দিল, সেটা কেউই জানতে পারল না। এরপর জেল প্রধান ইয়নসুনকে দত্তক নিয়ে নেয়, আর সে প্রতিদিন ইয়ং এর সাথে দেখা করার জন্য তাকে নিয়ে আসতো। ইয়নসুন তার বাবাকে বলে, আমি জানি তুমি কোনো বাজে কাজ করতে পারো না, এবং সে তার পরীক্ষার উত্তরপত্র দেখায় যেখানে সে 100-তে 100 পেয়েছে। বাবা মেয়ের অকৃত্রিম এই গভীর ভালোবাসা এখন সবার মুখে হাসি ফোটায় না। তাদের আনন্দে কাটানোর দৃশ্যগুলো এখন অন্যদের চোখের কোণে পানি নিয়ে আসে, কারণ নিষ্পাপ বাচ্চা মেয়েটি আর তার বোকা বাবার নিষ্পাপ দৃশ্যগুলো ধীরে ধীরে শেষ হয়ে আসছে। তারা আর দুজন দুজনকে খুব বেশি দিন দেখতে পাবে না, আর এই বিষয়টি এই দুজন মানুষ কোনোভাবেই বুঝতে পারছে না। অন্যদিকে তার সাথে যে কয়েদি বন্ধুরা ছিল তারা কিন্তু জানতো যে ও সম্পূর্ণ নির্দোষ, আর তাই তারা তাকে বাঁচানোর জন্য একটা শেষ চেষ্টা করে।
তো প্ল্যান মোতাবেক তারা একটা বিশাল বেলুন বানায়, আর সামনে ডিসেম্বরে জেলে অনেক বড় একটা পার্টি রয়েছে, তখন সুযোগ বুঝে বেলুনে করে তাদের বাবা মেয়েকে পাঠিয়ে দিবে বাইরে। তো এরপর যখন সেই দিনটি আসে, আমরা দেখি বাবা মেয়েকে তারা সেই বেলুনে উঠিয়ে পাঠিয়ে দিচ্ছে, কিন্তু জেলের যে পুলিশ রয়েছে তারা তাকে ধরার চেষ্টা করছে, কিন্তু পুলিশ তাদের ইচ্ছে করেই ধরছে না, কারণ তারাও চাচ্ছে তারা যেন পালিয়ে যায়। কিন্তু বেলুনটির দড়ি জেলের দেয়ালের কাঁটা তারে আটকে যায়, আর মানসিক প্রতিবন্ধী বোকা বাবা তো বুঝতেই পারে না যে সে পালাচ্ছে, উল্টো সে বেলুনের মধ্যে মেয়ের সাথে দাঁড়িয়ে দাঁড়িয়ে সূর্যাস্ত দেখছিল। এরপর সে না পালিয়ে উল্টো নিচে চলে আসে। এটা দেখে কয়েদি এবং গার্ডরা খুব কষ্ট পায়, তাদের শেষ সুযোগটাও হাতছাড়া হয়ে গেল। ডিসেম্বরের 23 তারিখ, আজ ইয়ং এর মৃত্যুদণ্ড কার্যকরের দিন। আর ঠিক এই দিনেই মেয়ে ইউলসনের জন্মদিন ছিল। সেল নাম্বার 7-এ কেক নিয়ে এসে খুব সুন্দরভাবে ইউলসনের জন্মদিন পালন করা হচ্ছিল, কিন্তু হতভাগা বাবা জানেই না যে এটা তার মেয়ের সাথে কাটানো তার শেষ মুহূর্ত। বাবা ইয়ং তার মেয়েকে সেলার মুন ব্র্যান্ডের সেই ব্যাগটি গিফট করেন। কিছুক্ষণ পর একজন গার্ডে সেই ইয়ংকে নিয়ে যায়, কিন্তু সে এবার অন্য পথ দিয়ে নিয়ে যায়। আর তখনই ইয়ং এর বুঝতে বাকি থাকে না যে আসলে তার সাথে কি হতে চলেছে, সে যে তার মেয়েকে আর কোনোদিনই দেখতে পাবে না। এটা সে খুব ভালোভাবে বুঝতে পেরেছে। ইয়ং ছুটে তার মেয়ের কাছে চলে আসে। সে চিৎকার করে বলতে থাকে, আমি খুন করিনি, আমার মেয়ের কাছ থেকে প্লিজ আমাকে তোমরা আলাদা করো না, আমাকে বাঁচতে দাও। আমার এই অসহায় মেয়েটির আমি ছাড়া এই পৃথিবীতে আর কেউ নেই। বাচ্চা মেয়ে অর্জুন বাবার প্রচন্ড কান্না দেখে সেও কাঁদতে থাকে। সেও বাবাকে শক্ত করে জড়িয়ে ধরে রাখে, বাবার হাতটি ছাড়তে যায় না। সে তার বাবাকে কোনোভাবেই যেতে দিতে চাচ্ছিল না। আর এই দৃশ্যটি দেখে কান্না আসেনি এমন কোনো লোক খুঁজে পাওয়া যাবে না। এরপর দৃশ্য পরিবর্তন করে বর্তমানে আসে, আর সে মেয়ে উকিলটিকে দেখানো হয়। আর আমরা বুঝতে পারি এ আর কেউ না, সে ছোট্ট ইয়নসুন, যেখানে এত বছর পর নিজে উকিল হয়ে বাবাকে নির্দোষ প্রমাণ করার জন্য তার বাবার কেসটি রিওপেন করেছে। বিচারকরা সকল সাক্ষী এবং প্রমাণ বিশ্লেষণ করে রায় দেয় যে ইয়নসুনের বাবা ইয়ং সম্পূর্ণ নির্দোষ ছিল। কিন্তু হায় আফসোস, তাকে তো অনেক বছর আগে মিথ্যে অভিযোগে ফাঁসিতে মেরে ফেলা হয়েছে। কিন্তু মেয়ে ইয়নসুন এত বছর পরে হলেও তার বাবাকে নির্দোষ প্রমাণ করতে সক্ষম হয়েছে। তার মৃত বাবার হারানো সম্মান আজ সে ফিরিয়ে দিয়েছে। এরপর ইয়নসুন সেই জেলখানায় কেটে যায়। আজ হয়তো সে সসম্মানে জেলখানা থেকে তার বাবাকে বাড়ি ফিরিয়ে নিয়ে যেতে পারবে না, কিন্তু সে কল্পনা করে তার বাবা ওই জেলখানা থেকে সেই বেলুনটিতে করে তার ছোট্টবেলার ইয়নসুনকে নিয়ে দূর আকাশে হারিয়ে যাচ্ছে। ইয়নসুন আজ তার বাবাকে সকল মিথ্যা অপবাদ থেকে মুক্তি দিল। তার বাবা হয়তো আজ মরে গিয়েও শান্তি পাবে। আর এই দৃশ্যের মাধ্যমে এই অসাধারণ মুভিটি সমাপ্ত হয়। মিরাকেল ইন সেল নাম্বার 7 আমাদের হৃদয়ে একটা প্রশ্ন জাগিয়ে তোলে। আমরা কি সত্যি বুঝে উঠতে পারি কারা নির্দোষ আর কারা আসলে অপরাধী? এই মুভিটি আমাদেরকে নতুন করে ভাবায় যে পৃথিবীটা বদলানো দরকার, যেখানে সত্য কখনোই হারবে না, যেখানে কোনো বাবাকে আর তার মেয়ের চোখের সামনে প্রাণ হারাতে হবে না। এই মুভিটি দেখার পর আপনি যদি আপনার বাবা কিংবা আপনার সন্তানকে একটু জড়িয়ে ধরতে চান, তাহলে বুঝবেন মিরাকেল ইন সেল নাম্বার 7 আপনাকে সত্যি ছুঁয়ে গেছে। আজ এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো গল্পে। সে পর্যন্ত ভালো থাকবে। আল্লাহ হাফেজ।